পলিটিশিয়ান কথাটা আসার সাথে সাথে বাবা মা তার ছেলে মেয়েদেরকে কি বলে? সাবধান, ধারে কাজ দেওয়া যাবে না, তাই না? বাংলাদেশে যারা, এবং এটা বলার পরে পলিটিশিয়ানরা যারা আছে এদেরকে জিজ্ঞেস করি তো মাঝে মধ্যে, আমি তো ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলি, এরা আবার গর্বের কথা বলে। মাঝখানে একটা টক শোতে বিএনপির এক সাবেক মন্ত্রীর সাথে এটা নিয়ে আমার একটু মুখোমুখি হয়ে গেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম ব্রেক টাইমে যে ভাই আপনার বাচ্চা কাচ্চা কয়টা? তো তার 2 মেয়ে 1 ছেলে। ওই থাকে, 2জন অস্ট্রেলিয়াতে থাকে, 1জন আমেরিকাতে থাকে। তারা কেউ ছাত্র রাজনীতি করেছে? করে নাই। কেন করে নাই? প্রশ্ন না? আমরা সবাই প্রাইমারি স্কুলে পড়ছি কিনা? যারা প্রাইমারি স্কুলে পড়ছেন আপনাদের ছেলে মেয়েদেরকেও আপনারা প্রাইমারি স্কুলে ভর্তি করেন কিনা? করেন। তাহলে কেন করেন? আর কেন এমপি মহোদয় তার ছেলে মেয়েদেরকে রাজনীতি করাইলো না? যে জিনিসটা ভালো সেটা তার ছেলে মেয়েদেরকে করানোর কথা না? যে দেখো এত মহান, এত ভালো একটা জিনিস আমরা দেখছি, শুনছি, খাইছি। আমরা যে আম চুরি করতে যাইতাম ছোটবেলায়, যে ওই কাজীবাড়ির একটা আম গাছ আছে ওইখানে, এটারে আমরা সিঁদুরের আম বলি। আমি জানি না দক্ষিণ অঞ্চলের মানুষেরা বুঝতে পারবে। সিঁদুরের আম, এটারে কয় কাঁচা মিষ্টি। তো আমরা মিলাম ওই বাড়ির আম চুরি করতে যাইতাম, এবং আমরা সারা বছর অপেক্ষা করতাম যে কাজী চাচার ওই আম গাছে কবে আম আসবে। এবং বহুদিন সে আইসা আমাদের বিরুদ্ধে আমার আব্বার কাছে অভিযোগ দিচ্ছে, আমাদেরকে ব্যাপক মাইট দিচ্ছে। এরপরে আব্বা, এটা আমাদের মনে আছে। তাহলে যে জিনিসটা ভালো, আপনার মুখে লাগছে, মজা লাগছে, এটা আপনি খাইতে যান না? কাচ্চি যদি ভালো লাগে আপনি খাবেন না? তাহলে ছাত্র রাজনীতি এত ভালো হতো, আপনার ছেলেমেয়েরা করে না কেন? বাংলাদেশের লেখাপড়ার অবস্থা এত ভালো হতো, আপনার ছেলেমেয়েরা এই দেশে লেখাপড়া করে না কেন? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সব ঠিক আছে তো তাহলে আপনাকে চিকিৎসা নিতে বাইরে যেতে হয় কেন? তাহলে রাজনীতিবিদদের কথা ঝামেলা আছে না? এই ঝামেলার কথাটা কি বাটপারি না, বদমাইশি না? দ্বিতীয়ত হইল রাজনীতি যারা করে অধিকাংশ লোকের পেশা নাই, সে কি করে খায়? একটা বড় প্রশ্ন না? যে আমাকেও দেখবেন, আমাকে তো জিজ্ঞেস করে লোকজন যে ভাই আপনি কি করেন, আমাকে তো ব্যাখ্যা দিতে হয়, এবং আমি তো পাবলিকলি বলি আমি কি করে খাই, আমার মাসে কয় টাকা ইনকাম, এগুলো সব আমি খোলামেলা গণমাধ্যমে বলে দিচ্ছি। যে আমি যে বাসে চড়তে হয়, আমাকে সিএনজিতে চড়তে হয়, আমার আয় রোজগার খুব টানাটানি গেছে, আমি এরকম পাবলিকলি বলে থাকি। কারণ আমি যেটা হচ্ছে এদের সাথে সন্দেহ করবে যে আমি চলি কিভাবে, খাই কিভাবে। এখন এই যে বাস্তবতাটা আছে দিন শেষে, যে রাজনীতিবিদদেরকে আমরা কেউ ভালো জানি না, কিন্তু দিন শেষে দেশটা চালায় না। এই ক্রিমিনাল সিন্ডিকেট, এই বাটপাড়া দেশ চালাইতেছে না? দেশ চালাইতেছে। এটার জন্য দায় এই যে সব ক্লাসের সবচেয়ে পিছনের দিকে ছাত্রছাত্রীরা, যারা অসভ্য, মহল্লার সবচেয়ে বেয়াদব, মাদক ব্যবসায়ী, ক্রিমিনাল টাইপের ছেলেমেয়েগুলো যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতেছে, মেম্বার হইতেছে, ওয়ার্ড কমিশনার হইতেছে, এদের দেখবেন যে আপনি সমাজের সবচেয়ে খারাপ মানুষগুলো দেখবেন পলিটিশিয়ান। আপনি হিসাব করে দেখবেন ওই মহল্লার সবচেয়ে খারাপ লোকটা হচ্ছে এক্স ওয়াই দলের ওই ভাই ওই ভাইয়ের পিছনে দৌড়ায় দেখবেন। ওই মহল্লার সবচেয়ে খারাপ ছেলেটা, ওই মহল্লার সবচেয়ে খারাপ ছেলেটা হলো দেখবেন ঘুরে ফিরে হাজি সেলিম হয়ে গেছে। হাজি সেলিম কি ছিল জানেন না আপনারা? ঢাকের ব্যবসা করতো। পুরান ঢাকায় যারা ছিল তারা সবাই জানে তো। সেই লোকটা বাংলাদেশে এমপি হয়ে গেছে। পুরান ঢাকার লোকদের তো নিজ দায়িত্বে আত্মহত্যা করা দরকার ছিল। পুরান ঢাকার লোকদের যদি মিনিমাম সম্মান বোধ থাকতো, আত্মহত্যা করার মতো একটা ঘটনা না। সে আপনার নেতা, মানে আপনার বড় লাগতেছে না যে আপনার এলাকার নেতাকে হাজি সেলিম বলার সাথে সাথে আপনি বলতেছেন বিশিষ্ট মাদক ব্যবসায়ী, বিশিষ্ট নারী ব্যবসায়ী, বিশিষ্ট পতিতালয় ব্যবসায়ী হাজি সেলিম হচ্ছে আমার নেতা। এটা বলা লাগতেছে না আপনাকে? আপনার জন্য খুব সম্মানজনক না? কিন্তু বাংলাদেশে তো এটা নিয়ে আপনারা চলছেন। বিশিষ্ট মাদক ব্যবসায়ী মোদি, বিশিষ্ট অস্ত্র ব্যবসায়ী অমুক সমুক, নাম বলেন, মানে আপনি তো ভালো মানুষ খুঁজে পাবেন না। তাহলে এই দায়টা কার? হাজি সেলিমকে কি আসমান থেকে আওয়ামী ফেরেশতারা আয়েশা ভোট দিছে? এইবার এই 3 দফা না বাটপারি ভোট টোট হয়তো হয়নি, 96 যদি দিচ্ছে একবার, তখন ভোট দিছে কি? মানুষ তো দিছে না? বুনিয়াদম দিছে কিনা? আপনারা আমরা দিছি না? আমাদের মতো হাটে খায়, ভাবে, মাথা আছে, কান আছে, চোখ আছে, কিন্তু আসলে কিছু নাই। বাস্তবতা তাই না? যে মানুষগুলো হাজি সেলিমকে ভোট দিতে পারে সেই দেশের সমাজের দুরবস্থাটা একটু চিন্তা করেন। এই দায়টা হচ্ছে আপনাদের মতো ভালো মানুষদের, যারা আপনার ঘরে চুপচাপ বসে আছে। অতএব ভালো মানুষরা হচ্ছে ইনফ্যাক্ট এই সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করছে।
এই রাষ্ট্রের গত 53 বছরের বেশি ক্ষতি যারা করছে এরা খারাপ মানুষগুলো করেনি, কারণ ও এরকমই, ও চাঁদাবাজির জন্য ওর জন্ম হয়েছে, ওর জন্মই হয়েছে মাদক ব্যবসা করার জন্য, কিন্তু ক্ষতিটা বেশি করছে ভালো মানুষগুলো ঘরে বসে থাকার কারণে। সে প্রতিবাদ করে নাই, সে লড়াই করে নাই। আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কথা বলছি, এই যে ভাই বক্তব্যের উদাহরণ দিলেন, আমাদেরকে প্রচুর থ্রেট দিছে না? এখন গুম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো। হাসিনা যদি আজকে জানুয়ারি পর্যন্ত থাকতো তাহলে আমরা এখানে অনেকে নাই হয়ে যেতাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আমাদের, একদম সিম্পলি নাই হয়ে যেতাম। কিন্তু তারপর রিস্ক নিতে হয়েছে না, ঝুঁকি নিতে হয়েছে না? এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা ঝুঁকিটা নিলেন না কেন? সাধারণ মানুষ, দেশের কোটি কোটি মানুষ যারা আপনাদেরকে নাগরিক বলেন না, আপনারা বাংলাদেশি না, তো বাংলাদেশি হওয়ার পরে আপনারা ঝুঁকি নিলেন না কেন? রাস্তায় নামলেন না কেন? সবাই নামলো না কেন? আমি আপনাদের মানে ব্যক্তিগতভাবে বলছি না, পুরো বাংলাদেশকে বলতেছি যে আপনারা মাঠে নামলেন না কেন? কোটি কোটি মানুষ যদি রাস্তায় নামতো আপনার কাছে কি মনে হয় একটা গুলি ছুটতো কেউ? না। ঢাকা শহরে 2 কোটি মানুষ আছে, সিম্পলি যার যার রাস্তায় নাইমা দাঁড়ায় থাকলে পুলিশ কি করতো? পুলিশ 5,000 বলেন, একটা থানায় পুলিশ থাকে 35, 40, 50 জন, সেই মহল্লায় বাস করে লক্ষ লক্ষ মানুষ। পিছনে আপনি যদি সিম্পলি খালি হাতে লক্ষ্মী কইরা গামছা নিয়ে থানার সামনে এসে দাঁড়ায় থাকেন, বসে থাকেন, পুলিশ বাইরে দিতে পারবো? তাহলে হাসিনা যে এত বছর ধরে জুলুম করলো, অত্যাচার করলো, নির্যাতন করলো, এবং আগেও যারা যারা করছে, ক্ষমতায় যারা ছিল, কাদের কারণে করতে পারলো? তাহলে সুন্দরবনে বাঘ আছে না, সিংহ আছে না, হরিণ আছে না, সাইবেরিয়া থেকে পাখি আসে না বাংলাদেশে? ওই পাখিটা যখন সীমান্ত পার হয়, বাংলাদেশে ঢোকে, ওর ডকুমেন্ট দেখাইতে হয় কিনা? ওর কি বাংলাদেশের বিএসএফ বিজিবির কাছে কি বলতে হয় কিনা যে ভাই আমি কিন্তু এখন তোমার সীমানা ক্রস করতেছি? বলতে হয় কিনা? বলা লাগে না? লাগে না। কিন্তু বিমানে যখন আপনার বিমান এক দেশ থেকে আরেক দেশে ঢোকে, তখন সেই দেশের এয়ার ট্রাফিককে জানাইতে হয় কিনা? কেন জানাইতে হয়? জানাইতে হয় কেন? পাখিটার কেন জানাইতে হয়নি? সাইবেরিয়া থেকে শীতের পাখি আসছে না, জাহাঙ্গীরনগরে যান, দেশের বিভিন্ন জায়গায় এখন আমাদের লক্ষ লক্ষ শীতের পাখি আসছে না? ও যে আসছে, ও কার অনুমতি নিয়ে আসলো বাংলাদেশে? আপনার অনুমতি নিতে হয় কেন? নিরাপত্তা না, আমরা ভাই বলছে যে আপনারা নিজেদেরকে মানুষ মনে করেন, এই জন্য প্রশ্ন হচ্ছে যে আসলে কি আমরা মানুষ? আল্লাহ তাআলা কোরআনে বলছে, দেখবেন যে চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে কিন্তু কোনো বুঝে না, বোধশোধ নাই, বুঝে না। তাদেরকে কি বলা হয়েছে? গুরু নাই, চতুষ্পদ জন্তুর সমান। আনাম বলছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছে যে আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, সে বলতেছে তাকে সে হলো পশু, চতুষ্পদ প্রাণী, বালহুম আদাল বলছে, এর থেকেও খারাপ। তাহলে আমাদের মতো মানুষরা যদি এই সমাজে বাস করে, সেই সমাজে হাসিনাকে আসলে যোগ্য নেতা না এই সমাজের? ঠিক আছে? মানে আপনার আমার অবস্থা কি সাইবেরিয়ার পাখির মতো না, যে ঢুকতে অনুমতিও লাগে না, বাইরে হয়ে গেলে কেউ কিছু কয় না, আবার গুলি করে মারা ফেললো, খাইয়া ফেললো, এটা তো কিছু সমস্যা নাই। চাষি কীটনাশক দিয়ে রাখছে, আবার হেঁটে ধান খাইতে গিয়ে আপনি মরে গেলেন, তাতে কিছু আসে। আমার অবস্থা তাই না? আপনি হাসপাতালে গিয়ে মরে যাবেন, আপনি রোড অ্যাক্সিডেন্ট করে মরে যাবেন, আপনি ফরমালিন খাইয়া মরে যাবেন, আপনি মানে কোনো কারণ ছাড়া মরে যাবেন। এই রাস্তায় কিছু যায় আসে? তাহলে আপনার দামটা কি আসলে ওই সাইবেরিয়ার পাখির থেকে একটু কম বেশি কিনা? আরো কম। এটা বুঝতেছেন আপনারা? আরো কম। তাহলে আপনি দাবি করছেন আপনি মানুষ, আপনি দাবি করছেন আপনি এই রাষ্ট্রের নাগরিক, কিন্তু আসলে আপনাকে এই রাষ্ট্র কিভাবে ট্রিট করতেছে, এই রাষ্ট্র আপনাকে কিভাবে আসলে বিবেচনা করে, সে রাষ্ট্র আসলে এই রাষ্ট্রে আমার আপনার দাম হচ্ছে একটা ডেঙ্গু মশার মতো, তাই না? ডেঙ্গু মশারও নাম পত্রিকাতে প্রতিদিন আসে,
আমি আপনি মারা গেলে পত্রিকায় নাম আসবে না। আজকেও বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টে অনেক লোক মারা গেছে না সারা দেশে, কারণ নাম জানেন আপনারা? প্রতি মাসে 700, 800, 1200 লোক মারা যায় রোড অ্যাক্সিডেন্টে বাংলাদেশে প্রতি মাসে। তাহলে আপনার আমার দাম কতটুকু? নাই কেন ওই দামটা? আপনি কখনো দামটা চান নাই? আপনি কখনো রাষ্ট্রকে জিজ্ঞাসা করেন নাই যে আমার হিস্সাটা বোঝায় দেন? আমি তো এই দেশের মানুষ। আপনি কখনো প্রতিবাদ করেন নাই? হাজী সেলিম যে মাদকের ব্যবসা করে, হাজী সেলিমের বিরুদ্ধে ওখানকার লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করছে, নামছে, ওর বাসা ঘেরাও করছে। কিন্তু হাজী সেলিম যখন আবার নাচের সন্ধ্যা আয়োজন করে, তখন ওই মানুষগুলো আবার ওই নাচের সন্ধ্যা দেখতে যায় না? নর্তকীরে নিয়ে হাজী সেলিম নাচতেছে, দেখতেছেন না? ওই নাচের সন্ধ্যা দেখতে যাচ্ছে না? যাচ্ছে। এই হাজী সেলিমে কি আবার লক্ষ লক্ষ ব্যবসায়ীরা পুরান টাকা দিচ্ছে না? তারা দিচ্ছে না? লক্ষ লক্ষ ব্যবসায়ী শক্তি বেশি না হাজী সেলিমের গুন্ডা পান্ডা শক্তি বেশি? কি মনে করেন? শক্তি আসলে বেশি কার? আপনারা যারা মহল্লায় থাকেন, গুন্ডা পান্ডার বদমাইশ টাইপের লোক আছে কয়টা আসলে বলেন তো? মহল্লায়, একটা মহল্লায় 8, 10, 15, 20 জন, তাই না? ধরেন 20 জনের বেশি আছে মহল্লায়। এই আমার শাহিন ভাই, শাহিন ভাইরা পিছনে আছে, এরা মহল্লা রাজনীতি করে। বলেন বদমাইশ টাইপের লোক আছে কয়টা একটা মহল্লায়? 15, 20টা, 30টা একটা ওয়ার্ডে। একটা ওয়ার্ডে মিনিমাম 50, 60,000, 70,000 লোক বাস করে না? সত্যি সবচেয়ে বেশি। তাহলে চিন্তা করে দেখেন, 50-60টা লোক আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তাড়ায় বেড়ায় দিচ্ছে। এইটা মুভির কোন দৃশ্যের সাথে মেলে দেখেন তো? সিনেমার মুভি টুভি যারা দেখেন যে 20-30টা লোক 50-60,000 মানুষকে এরকম বায়নের উপর আসছে। এটা সিনেমাতে কোন জায়গায় দেখছেন বলেন তো? আমেরিকার কাউবয়দের মুভি দেখছেন? রাখালদের মুভি দেখছেন? মেষপালক দেখছেন? যারা ভেড়া পালে দেখছেন? ভেড়ারে যে বিকালবেলা বাসায় নেয় দেখছেন? হাজারে হাজারে ভেড়া যে তাড়ায় নেয়, কি দিয়ে তাড়ায়? কজন তাড়ায়? তাহলে আমার আপনার এই রাষ্ট্রে মর্যাদা কতটুকু? কিসের মর্যাদা বলেন দেখি? মানুষের মতো মনে হইতেছে আপনাকে? এখন আপনি বলতে পারেন ভাই আমাদেরকে ডাইকে নিয়ে আপনি অপমান করতেছেন, তাই না? অপমান, আপনাদের আসলে অপমান করার কোনো কারণ আছে কিনা বলেন? অপমানিত হওয়ার কোনো যৌক্তিক কারণ আছে? এই হলো ভাইগুলো আসল কথা বলছে। একজন মানুষ কখন নাগরিক হয়? ওই সাইবেরিয়ার পাখিটার থেকে আপনার আমার মর্যাদা ভিন্ন কেন? যেদিন থেকে আপনি প্রতিবাদ করতে শিখছেন সেদিন থেকে আপনার মর্যাদা ভিন্ন। বোঝা গেছে? যেদিন থেকে আপনি প্রতিবাদ করা শিখবেন সেদিন থেকে ওই যে আল্লাহ কোরআনে বলছে যে আপনার চোখ আছে এবং আপনি দেখছেন, আপনার কান আছে এবং আপনি শুনছেন, আপনাকে আল্লাহ পলক দিছে, অন্তর দিছে এবং আপনি বুঝতে পারতেছেন বলেই তো প্রতিবাদ করলেন। এর আগ পর্যন্ত কিন্তু আপনার মর্যাদা পশুর লেভেলে ছিল। বোঝা গেছে? এই জায়গাটা হইল রাজনীতির জায়গা। যেদিন থেকে আপনি বুঝবেন যে আমি মানুষ, আমি নাগরিক, আমাকে প্রতিবাদ করতে হবে, সেই দিন থেকে হচ্ছে রাষ্ট্র আপনাকে হিস্সা দেবে, রাষ্ট্র আপনাকে কেয়ার করবে, রাষ্ট্র মর্যাদা দেবে আপনাকে। প্রত্যেকটা মৃত্যুর ব্যাপারে রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে সেই দিন। কিন্তু যতদিন পর্যন্ত আমরা ওই ভাড়ার মতো, মশার মতো, ডেঙ্গু মশার মতো জীবনযাপন করবো, ততদিন পর্যন্ত দেখবেন কেউ আপনাকে 2 পয়সার দাম দিবে না, কেউ আপনাকে মানুষ মনে করবে না, সে আপনাকে মেরে ফেলবে, যখন তখন মেরে ফেলবে। স্নাইপার দিয়ে একটা মানুষকে কখন পুলিশ মারতে পারে? মানুষ হলে তো মারতে পারার কথা না। ইউরোপ আমেরিকাতে মারতে পারতো? এরকম স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মেরে ফেলতে পারতো? যখন পাখি মনে করে জবাব দিয়ে বলছে। কখন মানুষ শিকার করে? কখন? এটা তো শিকার, এটা তো যুদ্ধ না। স্নাইপারকে দিয়ে আপনি একটা মানুষকে দূর থেকে 2 কিলোমিটার দূর থেকে মেরে ফেলছেন, এটাকে আপনি মানুষ মেরে যুদ্ধ করছেন? যুদ্ধের তো মুভি আছে, দেখছেন না? সম্মুখ যুদ্ধ হয়, মারামারি হয়, আপনি প্রপারলি যুদ্ধ করতেছেন। লুকায়া কেন মারছেন? কারণ ওই পাখি শিকারের মতো তো। পাখিকে যে শিকার করে, যে হরিণ শিকার করে, হরিণ কি তাকে দেখতে পায় না? লুকায়া মারতে হয় তাকে, লুকায়া মারতে হয়। তাহলে যেই পুলিশ র্যাব আমাকে আপনাকে মারছে, সে কি আসলে আমাকে মানুষ মনে করে মারছে না পশু পাখি মনে করে মারছে? এখন আপনারা আজকে যারা আসছেন, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রে
আপনারা কি পশু পাখি হয়ে বসবাস করবেন, না মানুষ নাগরিকের মতো সম্মানিত জীবনযাপন করবেন? মানুষ হয়ে মানুষ হয়ে সম্মানের সাথে মর্যাদার সাথে যদি বাঁচতে চান, তাহলে ঈর্ষাচায় বাঁচতে হবে, প্রতিবাদ করে বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে, জবাবদিহিতা চাইতে হবে। কারণ এই রাষ্ট্র কারো বাপের না, স্লোগান দিয়েছে না, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এটা হাদিস থেকে শুরু করে কোন বাপদাদার কাছে, কোন বংশের কাছে, কোন রাজ পরিবারের কাছে বাংলাদেশ রাষ্ট্র আমরা বিক্রি করে দেই না। এই সংবিধানে এটা কথাটা লেখা আছে যে আপনাদেরকে জিজ্ঞেস করে যে ভাই দেশটা তোমার বাপের না, তো এটা যদি কেউ দাবি করে তখন কোথায় বলবেন যে দেশ তোমার বাপের না, এটা দলিল কোথায়? আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে এই রাষ্ট্রের মালিক হচ্ছে এই দেশের জনগণ, সংবিধানে বলে দেওয়া আছে। বলে আমার এই রাষ্ট্রের মালিকানার দলিল হচ্ছে আমার মালিকানার সত্য। অতএব এই দলিল তো আপনাকে বুঝে নিতে হবে। ধরেন রেজিস্ট্রি অফিসে আপনাকে একটা দলিল দিল যে ভাই অমুক জায়গার 5% জমির মালিকানা, কিন্তু ওই জমিটাতে আপনি কোনোদিন গেলেন না, দলিল আপনি আসলে মালিকানা বুঝে নিলেন? তাহলে 71 সালে একটা কাগজে আমি আপনাকে মালিকানাটা বুঝাই দিছিলাম, কিন্তু আপনারা কেউ 53 বছরে মালিকানাটা জমির বুঝে নিলেন না। বাস্তবতা তাই হয়েছে না? তাহলে আপনাদের সবার একটা মালিকানার দলিল আছে, কিন্তু আপনারা মনে করেন এই দেশের মালিক হচ্ছে অমুক পরিবার, অমুক দল, অমুক নেতা, অমুক এমপি মন্ত্রী, এরা হলো মালিক, কিন্তু কাগজে লেখা আছে জমিটার মালিক আপনি। তাহলে এই মালিকানার দলিল বুঝায় দেওয়া এবং বুঝায় নেওয়ার রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। আমরা চাচ্ছি এই বংশ এবং দলের যে সিন্ডিকেট পলিটিক্স, এখান থেকে বের করে এনে একটা জনগণের রাজনীতি কিভাবে তৈরি করা যায়, রাষ্ট্রটা যে জনগণের, মানুষের, এটা নিয়ে কাজ করার জন্য হচ্ছে এবি পার্টি। এখন এটা আমরা শুধু মুখে বললে তো হবে না, আমরা আসলে কিভাবে এটা করবার চেষ্টা করছি। প্রথম ভাবে চেষ্টা করছি হচ্ছে যে আপনাদের ভোগান্তি নিয়ে, মানুষের কষ্ট নিয়ে কথা বলা। এবং দেখবেন যে বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল, আমরা সাইজে ছোট, আমরা বয়সে নবীন, কিন্তু জনগণের ভোগান্তি নিয়ে কথা বলার যে রাজনীতি, এইটা আপনি দেখবেন আমরা ছাড়া অন্য কেউ মোটা দাগে করছে না। বাংলাদেশে দেখেন প্রতি বছর ডেঙ্গু মশার এক্সাম্পলে আবার দেই, ডেঙ্গুতে শত শত মানুষ মারা যাচ্ছে না, হাজার হাজার মানুষ। আসলে কি এটা মানুষ মারা যাবার মতো কোনো রোগ, কোনো ঝামেলা এটা বলেন? একজন মানুষও কি মারা যাওয়ার কোনো কারণ আছে এই রোগটাতে? নাই। সিম্পল একটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার, তাই না? যেই কাজটার জন্য রাষ্ট্র প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ দেয়, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, সেই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যাচ্ছে না, রাখছে না আমার সিটি কর্পোরেশন, আমার লোকাল মিউনিসিপ্যালিটি, পৌরসভা যারা আছে দায়িত্বটা পালন করছে না। এখন রাজনৈতিক দলগুলো কি আপনারা শুনেছেন কখনো বড় বড় রাজনৈতিক দলগুলো তর্ক করছে, বিতর্ক করতেছে, প্রস্তাব দিচ্ছে যে ডেঙ্গু মশা নিয়ে আসলে আমাদের করণীয়, আমরা কি করতে পারি, রাষ্ট্র কি করতে পারে? কি করছে না, কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় সংশোধন করা দরকার, দেখেছেন এই বিতর্ক কখনো আপনারা দেখেছেন? টকশোতে রাজনৈতিক দলগুলো প্রেস কনফারেন্স করে প্রত্যেকদিন পত্রিকা খুলবেন, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন, দেখছেন না? নতুন জিকির উঠছে, নির্বাচন দেন, নির্বাচন দিলে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, নির্বাচন দেন সংস্কার হয়ে যাবে, নির্বাচন দেন অনির্বাচিত সরকারের হাতে নিরাপদ না, নির্বাচন দেন আমরা ক্ষমতায় আসি, নির্বাচন দেন নাহলে ভারত দখল করে ফেলাইবো, দেখছেন না? মানে নির্বাচনটা হয়ে গেলেই বাংলাদেশ ফিলিস্তিন সুইজারল্যান্ড হয়ে যাবে। এখন আপনারা বিশ্বাস করেন কিনা যে নির্বাচন হয়ে গেলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হইলে পরে নেতা কারা হবে জানেন না আপনারা? মহল্লায় মহল্লায় কে কোন দল থেকে দাঁড়াইবো আপনারা বুঝতে পারতেছেন না? মাদক ব্যবসা কি হাজি সেলিমের পরে বন্ধ হয়ে গেছে? ওটা কি জেলখানায় চলে গেছে? না মাদক ব্যবসা চলতেছে? মহাখালী, সায়দাবাদ, গাবতলী, পুরান ঢাকা দখল টেম্পু বাণিজ্যের কি বন্ধ হয়ে গেছে? শুধু চেহারা বদলাইছে, নতুন ব্যানার আসছে, রেটও আগের থেকে বাড়ছে, তাই না? রেট বাড়ছে না? আমার লোকাল, আমার এলাকার মহল্লার ভ্যান ড্রাইভার বলছে তার 30 টাকা বাড়ছে, 20 টাকা রাজনৈতিক দলের, 10 টাকা পুলিশের। তাহলে এই যে পলিটিক্সটা যে পরিবর্তন হইল না, যারা গত 16 বছর ফ্যাসিবাদে আন্দোলন করছে বলে দাবি করছে, তারা গত 5 মাসে তাদের চরিত্র পরিষ্কার করে দিয়েছে না?
যে তারা ক্ষমতায় আসলে বাংলাদেশটা কেমন হবে। তাহলে আপনাদেরকে নাগরিকদেরকে এখন এটা চিন্তা করতে হবে যে এই হলো আওয়ামী লীগ, এই হলো আওয়ামী লীগের বিকল্প, এই হচ্ছে সম্ভাব্য সরকারি দল। এখন কাদের মধ্যে আমরা বেছে নেব? এই বেছে নেবার প্রক্রিয়াটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে একটা রাজনীতির যে পরিবর্তন আমরা আশা করছি সেটা বড় দলগুলোকে দিয়ে আসলে মোটা দাগে হবে না, সম্ভব হবে না। কারণ হচ্ছে দিন শেষে সে এই কাজ করা ছাড়া তার আর কোনো রাজনীতি নাই, তার কোনো আইডিয়া নাই। তার ডেঙ্গু মশায় মানুষ মারা যাচ্ছে যায় আসে না। হাসপাতালের বেডে, সরকারি হাসপাতালে মানুষের যে কষ্ট হচ্ছে, তার যে হাজার হাজার রোগী আপনারা ঢাকা মেডিকেলে যান, যে কোনো জেলার সদর হাসপাতালটাতে যান, দেখবেন গরিব মানুষ কিভাবে ফ্লোরে, সিঁড়িতে, বাথরুমের সামনে একটা হোগলা দিয়া মাদুর লাইছে শুয়ে আছে। তার আত্মীয় স্বজনকে দেখবেন স্যালাইনটা যে ঢুকায় নিয়ে গেছে না, আপনি দেখবেন আত্মীয় একজন স্যালাইনটা ধরে রাখছে, গিয়ে দেখবেন। কারণ স্যালাইনটা যে টানায় রাখবে সেরকম একটা জিনিস স্ট্যান্ড ওখানে নাই, আত্মীয় স্বজনরা ধরে রাখছে। তাহলে এইটা কতদিন চলবে? এটা বন্ধ হইতে হবে তো। হাসপাতালে যান, সরকারি হাসপাতালে দেখবেন কুকুর একই পথে হাঁটতেছে, যে পথে ডাক্তার হাঁটতেছে, রোগী হাঁটতেছে, আপনি দেখবেন। কারণ আমি সরকারি হাসপাতালে রেগুলার যাই তো, নিজেও ডাক্তার দেখাইতে যাই, অন্যদেরকেও দেখতে যাই। একদম দেখবেন একই পথে কুকুর, আর মনে হচ্ছে আমাকে 12টা মরার দিচ্ছে একসাথে, লেজ উঠায়া এরকম নাড়া, সে মনে হচ্ছে সেও এখানকার একজন প্রফেসর, সে কোনো একটা ডিপার্টমেন্টে ডাক্তার চেক করতেছে। এটা কি নতুন? আমি 93-তে স্কুলে যখন পড়ি ঢাকাতে, যে প্রসেসে ঢাকাতে বাসে উঠতাম, এখনো একই পদ্ধতিতে আমাকে বাসে উঠতে এবং নামতে হয়। রাস্তার মাঝখান দিয়ে দৌড়ে উঠতে হয়, রাস্তার মাঝখানে দৌড়ে নামতে হয়, তাই না? দেখছেন না? আমরা এই 30 বছরে কি একটা বাস সার্ভিস তৈরি করার সুযোগ ছিল না? ট্রান্সপোর্ট সার্ভিস তৈরি করার সুযোগ ছিল না? এই শহরেই ট্রান্সপোর্ট সার্ভিস কি এর থেকে ভালো আছে না? এক্সাম্পল দেই আপনাদেরকে। আপনার এসি বাস আছে দেখবেন এই রাস্তায়, এই রামপুরা, শাহজাদপুর, এই নতুন বাজার থেকে আসে সদরঘাট পর্যন্ত যায়, ঢাকা, গ্রিন ঢাকা দেখবেন এসি বাস, এবং বাস স্টপেজ আছে, আপনি টিকিট কাইটা ওইখানে উঠবেন। গুলশান বনানীতে দেখবেন ঢাকা চাকা চক্রাকারে একটা বাস চলে। হাতির ঝিলে যান, চক্রাকার একটা বাস আছে না, ঘুরতেছে, বাস স্ট্যান্ড আছে, এক জায়গায় নামে, লোকজন উঠে নামে। তাহলে এই শহরেই তো একটা বাস সার্ভিস চালু আছে, তাহলে বাকি সার্ভিসগুলো ঠিক হচ্ছে না কেন? আমার 30 বছর 40 বছর আগের মুড়ির টিন, ওইটা কেন এখনো চলবে রাস্তায়? কেন দৌড়ায় উঠতে হবে, দৌড়ায় নামতে হবে? এই যে ইটের ভাটার আলোচনা আমরা শুনতেছি, কেন এটা ব্লকে যাচ্ছে না এখনো? এটা কেন ইলেকট্রিফাই করতেছি না? ইলেকট্রিসিটি দিয়ে কেন এটা তৈরি হচ্ছে না? মাটি পোড়ায় কেন করতে হবে? এই প্রযুক্তি তো আরো 20-30 বছর থেকে আছে, তাহলে আবার এটা হচ্ছে না কেন? তাহলে প্রত্যেকটা সমস্যা দেখেন, এই যে ময়লার ভাগার, বর্জ্য ব্যবস্থাপনা দেখেন, আমাদের ছোটবেলায় দেখছি ময়লা নিয়ে এলাকা থেকে নিয়ে রাস্তা দেখবেন বড় রাস্তার উপরে কাম করে রেখে দেয়, সেখান থেকে আবার ছোট গাড়ি বড় গাড়ি করে এসে নিয়ে যায় ময়লা। এখনো দেখেন আমাদের রাস্তার মাঝখানে হলো সব ময়লার ভাগার গুলো। এই দেখেন বড়শ্রীতে ঢুকতে একটা আছে, এই মালিবাগ মোড়ে একটা আছে দেখবেন ময়লার ভাগার, জায়গা দেখবেন সিভিল গেছে, একদম দেখবেন রাস্তার উপরে হলো ময়লার ভাগার, সচিবালয় ওখানে একটা আছে, সব জায়গাতে আছে। তাহলে আপনি একটা বর্জ্য ব্যবস্থাপনা করতে পারলাম না আপনার রাষ্ট্র? আপনারা এত বড় বড় নেতা হইলেন, এত দেশ বিদেশ ঘুরে আসলেন, হাজার কোটি টাকা লুটপাট বাণিজ্য বোঝেন, নির্বাচনে কিভাবে জিততে আসতে হয় এইসব পাটপারি বোঝেন, একটা বর্জ্য ব্যবস্থাপনা করতে পারলেন না? কোন দল পরিবর্তন করে না। দেখবেন কিছু ব্যবসা আছে কোন দল এখানে হাত দেয় না, তার ভিতরে একটা হচ্ছে ময়লার ব্যবসা। যারা মহল্লার রাজনীতি জানেন দেখবেন ওই খোলা গাড়িতে করে বাসা থেকে টাকা এনে ব্যবসা করা, এগুলো কিন্তু কোটি টাকার বিজনেস, কোটি টাকার বিজনেস। তো এটা কি করে প্রত্যেকটা দল এই মহল্লা রাস্তা দেখবেন লোক ভাগ করে দেয়। তার যে লাসপেন্সার আছে না, এই যে বদমাশ বললে তো আবার আমাদের মাইন্ড করবে, ভালো মানুষ যারা আছে ওনাদের মধ্যে, ওনাদেরকে রাস্তা ভাগ করে দিচ্ছে না, যে এই রাস্তার 5 কিলোমিটার ময়লা তুই কালেকশন করবি, ওই 5 কিলোমিটার তোর, ওই রাস্তা তোর, এই এলাকা তোর, ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। এবং দেখবেন যে ময়লার গাড়িটা যদি চালায়, এত ময়লা লোড দিতে হয়, ওই মানুষটা দেখবেন চালাইতে পারে না। সে কি করে দেখছেন, একটা এক্সট্রা রশি আছে দেখছেন,
মানে এটা সে হাত দিয়ে সে টানতে পারে না, তার পুরো শরীর দিয়ে এটা টানতে হয়। এটা রিক্সা চালানোর থেকে একটা অমানবিক কাজ না? ব্যাটারি চালিত এত কিছু আছে, ময়লার গাড়িটাকে ব্যাটারি চালিত করছেন না কেন? তাহলে ওই মানুষটার একটু আশা হয় না, একটু ইনসাফ হয় না? এটা বেতন দিচ্ছেন না ভালো, এই লোকটা যে পরিমাণ টাকা আসে এই ময়লার গাড়িটা, ময়লারকে কিন্তু আপনাকে বেতন দেয়, আমি জিজ্ঞেস করছি 8,000, 10,000, 12,000 টাকা দেয়। যে পরিমাণ টাকা মহল্লায় ওঠে এই ময়লার গাড়িওয়ালাকে 30-40 হাজার টাকা বেতন দেওয়া সম্ভব, এই পরিমাণ টাকা দিচ্ছে। তারপর সিটি কর্পোরেশন যে টাকার কথা বলছে তার থেকেও কিন্তু এর আবার টাকা বেশি নেয় প্রত্যেক ঘরে থেকে, কোটি কোটি টাকা। এবং দেখবেন এই ব্যবসাটা কোনো দল এটাকে সিস্টেমে আনতেছে না, কারণ এটা হলো তার রাজনৈতিক নেতা কর্মী পোষার। মুরগি পোষে না বাংলাদেশের দলগুলো, কি করে? মুরগি পোষে। দেখবেন মিছিলে প্রচুর হাঁস মুরগি আনা লাগে না? এই হাঁস মুরগি তো পুষতে হয়, লোক আসবে কোথেকে? মিছিলের খবর পালিকে লোকজন যায় বাংলাদেশে মিছিলে তুমি এই সমাবেশে কি করা লাগে? কিন্তু তো দালাল আছে, ঠিকাদার আছে, লোকের ঠিকাদার আছে না বিএনপি আওয়ামী লীগের বড় বড় দলের? এই ঠিকাদাররা কি করে? মুরগি নিয়ে, হাঁস মুরগি নিয়ে মিছিলে আসে। হাঁস মুরগি আসবে কোথেকে? পুষতে হবে না? পুষতে হবে। কিভাবে পুষবে? খোয়ার কোথায়? আদার আসবে কোথেকে? এই হলো বর্জ্য ব্যবসা, হলো আদার। নেটের ব্যবসা, ডিশের ব্যবসা দেখবেন কোন দল এটাকে সিস্টেমে আনে না। ভাই মোবাইলের কোম্পানি আছে, সিমের কোম্পানি আছে, ইন্টারনেটের কোম্পানি আছে, কানেকশনটা কেন ফর্মাল হবে না? সবকিছু আছে না, অফিস আছে না, খালি তারটা টাইনা দিবে, এটা আবার লোকালে রেখে দিছে ব্যবসা জন্য। এক রাস্তা দেখবেন এক মহল্লায় 5 জনে করে, এজন্য দেখবেন যে রাস্তাটা দেখবেন এক জায়গাতে আইসা উঁচা হয়ে গেছে, আরেক জায়গায় নিচা হয়ে গেছে, দেখবেন ইটের সাইজ মিলতেছে না, তারপরে ওই পিচ যেটা দিচ্ছে পিচের সাথে পুরোটা মিলছে না। মহল্লার রাস্তা না, এগুলো সমাধান হচ্ছে না কেন? রাস্তা করাতে খুব জটিল। বাংলাদেশে আমরা কোনোদিন রাস্তা করি নাই। শেখ হাসিনা রাস্তা করছে না মাওয়াতে? শেখ হাসিনাই তো করছে। ওইসব জায়গায় যেগুলো লেসপেন্সার দিয়ে কিলোমিটারে কিলোমিটারে দিছে, ওই একই হাসিনা তো আবার গোপালগঞ্জে যাওয়ার রাস্তা, ফরিদপুর যাওয়ার রাস্তা একদম পশ্চিমা ধাঁচের রাস্তা করে দিছে না? রাস্তা কাঁপে না, উঠে না, নড়ে না, বিমানে উঠলেন না, গাড়িতে উঠলেন বুঝতে পারবেন না, এরকম রাস্তা করছে। তো মহল্লাটা হয় না কেন? তাহলে ওই রাস্তা করার যোগ্যতা তো এই দেশের আছে, ইঞ্জিনিয়ারদের আছে না? ইচ্ছা করে করতেছে। তাহলে এইটা নিয়ে যে কথা না যদি না বলেন আপনারা, মহল্লায় দেখবেন 4 জন 5 জন 10 জন সন্ধ্যার পরে কোনায় বকনায় পয়সা এই সব রেসপন্সার একসাথে বইলা চা দাওয়া দিয়ে উঠাই দেন না কেন? বা বাসা চলে যেতে বললেই তো হয়, ভাই রাস্তা বন্ধ করে বাসা চলে যান। সম্ভব না এটা করা? ডিফিকাল্ট কাজ। 30 জন তো 40 জন সংখ্যা বলে দিলাম না আপনাদেরকে? তাহলে আপনারা প্রতিবাদ করলে কি মনে করেন পরিবর্তন হবে না? ইনশাআল্লাহ। আপনারা যদি মহল্লায় মহল্লায় সবাই মিলে প্রতিবাদ করাটা শুরু করে, যে ভাই কোথায় দেখলাম ঠিকাদারদের মাইন্ড দিচ্ছেন মাঝখানে কয়েকদিন আগে দেখলাম যে রাস্তা করে দিয়ে গেছে, 1 সপ্তাহের ভিতরে রাস্তা ভেঙে গেছে, বাজারে ঠিকাদারকে পাইছে, কর্মবিরতি দিয়ে দিচ্ছে। তাহলে বাংলাদেশ রাষ্ট্রটা যে এইভাবে চলছে এর কারণ হচ্ছে আপনারা। এবি পার্টি এগুলো নিয়ে কথা বলছে, বক্তব্য দিচ্ছে, এবং আমরা প্রতিনিয়ত মানুষের ভোগান্তির যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে বক্তব্য দিচ্ছি। 2-3 দিন আগে দেখলেন যে আমরা ভ্যাট নিয়ে কথা বলেছি। ভ্যাটের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষের কষ্ট হচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের। তো এই যে এটাকে, এই রাজনীতিটাকে আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। জনগণের এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমি সমাধান করতে চাই। কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, এটা বাতলায় দেওয়া হচ্ছে আমার পলিটিক্স। মানুষ পলিটিশিয়ানদের কাছ থেকে আসলে এটাই দেখতে চায়, কিন্তু সে আবার এটা দায় নিতে চায় না, সে প্রতিবাদ করে এটা বলছে না। জিনিসপত্রের দাম বাড়লে সবাই কষ্ট পায়, কিন্তু আপনারা কেউ কি মহল্লা থেকে বাজারে ঘেরাও করছেন? জান নাই তো? লোকাল বাজারে গিয়ে বলছেন যে বেগুনের দাম 180 টাকা কেন হইল, ডাইলের দাম কেন 200 টাকা হইল, চিনির দাম কেন 200 টাকা হইল? আপনারা মহল্লাবাসী গিয়ে দোকান বয়কট করতে পারতেন যে এই মহল্লাতে চিনির কেজি 70 টাকায় না আসা পর্যন্ত কেউ চিনি কিনতে পারবে না, মহল্লা বন্ধ করে দিলেন। কি মনে হয় ব্যবসায়ীরা পরের দিন আর চিনি আনবে? মহল্লার ব্যবসায়ীরা যদি চিনি না আনে, কারণ বাজারে কি চিনি দাম বাড়ায় লাভ হবে? কি মনে করেন? তাহলে আপনার হাতে শক্তি আছে না? যদি শক্তিটাকে আপনি ব্যবহার করতে পারেন এটা পরিবর্তন হবে।
পরিবর্তন এইভাবেই দুনিয়াতে হয় এবং এই পরিবর্তনের অস্ত্র আপনার কাছে আছে, কিন্তু যেহেতু আপনি নাগরিক না, যেহেতু যেহেতু যেগুলো বললাম, যেহেতু আগেরগুলো বললাম, সেহেতু কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না। তো এই রাষ্ট্রটা বদলাবে তখনই যখন আপনারা বদলে যাবেন। সোফায় বসে শুধু হাসিনাকে বদলানোর চেষ্টা করা, ওবায়দুল কাদেরকে বদলানোর চেষ্টা করা, আর আমি আমার মতো থাকা, এইভাবে কেউ বদলায় না। বদলের শর্ত হচ্ছে আপনাকে দিয়ে শুরু করতে হবে, যে আপনি বদলাইলেন কি, আপনার খাসলত, স্বভাব, চরিত্র। ঘুষ দেয় কারা? ফেরেশতারা এসে ঘুষ দেয়? সবাই ঘুষ দেওয়া বন্ধ করে দিয়ে এনবিআর কেও ঘেরাও করছে। বাংলাদেশে যারা ট্যাক্স ভ্যাট প্রচুর দুর্নীতি হচ্ছে এগুলো নিয়ে সমালোচনা করে, লক্ষ লক্ষ মানুষ কোনোদিন এনবিআর গেছে, ব্লক করে দিচ্ছে যে আমরা ট্যাক্স দিব না, ভ্যাট দিব না, আপনারা দুর্নীতি বন্ধ করেন, তো প্রতিবাদ করেনি। তাহলে এই সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতিটা হচ্ছে এই পার্টির রাজনীতি। এইটা আপনাদেরকে বুঝতে হবে, এইটা আত্মস্থ করতে হবে এবং এটার উপরে আমল করা শুরু করতে হবে। ধীরে 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 লোকদেরকে জমায়েত করা, মহল্লার ভিতরে শক্তি সঞ্চয় করা, এবং তারপরে আপনারা একটা সময় এটা নিয়ে প্রতিবাদ করতে পারবেন। এবং এই পাড়াটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশটাকে বদলে যাওয়ার একটা জায়গা। ছোট ছোট করে যখন আমরা পাড়ায় মহল্লায় বদলায় দেব, তখন দেখবেন দেশের চেহারাটা বদলে গেছে। এবং আমার বক্তব্য শেষ করছি, এটা আপনাদের অফিস, আসবেন, এখানে গল্প করবেন, আড্ডা মারবেন, নতুন করে নতুন নতুন লোকদেরকে নিয়ে আসবেন।